আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। শুধুই হবে পড়াশোনা, নয়তো কাহিনী কেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। টেকনিক দিয়ে অঙ্ক শিখব, ভুলে যাব অঙ্কের প্রতি সকল অভিমান। আমি তোমাদের সাথে রয়েছি সাদিকুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমি এই হোয়াইট বোর্ডে যে অঙ্কটি লিখে রেখেছি সেটা দেখেই তোমরা বুঝতে পারতেছো সেটা তথ্য উপাত্তের অঙ্ক, যেটাকে আমরা বলি পরিসংখ্যান। তো নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী প্রত্যেকেরই এই অঙ্কটা কাজে লাগবে। আজকের ক্লাসে এই পার্টটা নিয়ে আলোচনা হবে এবং আমি দুইটা পার্ট করব এই অঙ্ক নিয়ে। এই দুইটা টিউটোরিয়ালে আমি ফার্স্ট টু লাস্ট অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা খুবই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে এবং আমি আশা করি এই ক্লাসগুলো করার পর তুমি পরিসংখ্যানে বস হয়ে যাবে। আমি তোমাকে 99% নিশ্চয়তা দিলাম। তাহলে কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছে। তাহলে আমি এই বোর্ডের মধ্যে যে লিখে রাখলাম গণিতে প্রাপ্ত নম্বর, এখানে 20 জন বা 30 জন, হ্যাঁ 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। এভাবে পরীক্ষায় তোমাকে নম্বর দিয়ে প্রশ্ন করবে যে তথ্য উপাত্ত থেকে, যে তোমাকে কি করো, সারণী তৈরি করো, এখান থেকে গড় বের করো, মধ্যক বের করো, প্রচুরক বের করো, আয়তলেখ অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, অজীব রেখা অঙ্কন করো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এরকম তোমাকে অনেক প্রশ্ন করবে। তো দুই টাইপের অঙ্ক হয়, বিশেষ করে পরিসংখ্যানের একটা অংশই হচ্ছে নবম দশম শ্রেণীতে, এটা থেকে একটা অঙ্ক বাধ্যতামূলক তোমাকে দিতেই হবে। তো যাই হোক, এখান থেকে 10 মার্ক পাওয়া কিন্তু সহজ। তাহলে প্রথমেই আমি এই যে অবিন্যস্ত উপাত্তটি রয়েছে, অবিন্যস্ত উপাত্ত আসলে কি এবং বিন্যস্ত উপাত্ত কি, এটা আগে একটু ধারণা দিই তোমাদেরকে। বিন্যস্ত হচ্ছে যেটা মানের ক্রমানুসারে সাজানো থাকে। যেমন এখানে 25, 25-এর পর 26, 27 এরকম হওয়ার কথা ছিল, মানে মানের ক্রমান্বয়ে হওয়ার কথা ছিল। এটা কিন্তু সেই রকম না। তার মানে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে তথ্য উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত, আর যেটি মানের ক্রমানুসারে সাজানো থাকে না তাকে বলবো অবিন্যস্ত উপাত্ত। যাই হোক, তো প্রথমেই এইরকম সংখ্যা দিয়ে তোমাকে বলবে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে অথবা 5 শ্রেণী ব্যবধান নিয়ে, 10 শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করো। তো সারণী তৈরি করতে গেলে প্রথমেই যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে উপাত্তের পরিসর, মানে এর কতটুকু দৈর্ঘ্য সীমা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এটাই হচ্ছে উপাত্তের পরিসর। তো উপাত্তের পরিসর বের করার নিয়ম হচ্ছে এই তথ্য উপাত্ত থেকে তোমাকে সবচেয়ে বড় সংখ্যাটা আগে খুঁজে বের করতে হবে। তো সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাকে বিয়োগ করতে হবে, তারপর তার সাথে আমরা 1 যোগ করে দিলেই আমাদের উপাত্তের পরিসর বেরিয়ে আসবে। যেমন এই অঙ্ক থেকেই আমি উদাহরণ দিয়ে বোঝাই যে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 50, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 50 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 20। সবচেয়ে বড় সংখ্যা 50, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 20। তাহলে 50 থেকে যখন আমরা 20 বিয়োগ করব এবং তার সাথে 1 যোগ করে দিব, তখনই আমাদের উপাত্তের পরিসর বেরিয়ে আসবে। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা এখানে হচ্ছে কত, 50। 50 থেকে আমরা বিয়োগ করব কত, 20। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, তার সাথে যোগ 1 করব, তাহলে কিন্তু আমাদের উপাত্তের পরিসর বেরিয়ে আসবে। অর্থাৎ 50 থেকে যখন 20 বিয়োগ করব আমাদের মান আসবে 30, তার সাথে যখন 1 যোগ করব মান আসবে 31। এই 31টাই হচ্ছে উপাত্তের পরিসর। তো প্রথম কাজই হচ্ছে আমাদের উপাত্তের পরিসর বের করতে হবে। তারপরের কাজ কি? শ্রেণী সংখ্যা বের করতে হবে। আমি আবারও বলতেছি, প্রথম কাজই হলো উপাত্তের পরিসর বের করতে হবে। সবাই মনে রাখবে যে উপাত্তের পরিসর বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা উপাত্তের পরিসর পেয়ে যাব। আর শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই পরিসরটাকে, যে আমরা যে পরিসর 31 পেয়েছি, এই পরিসরটাকে তোমাকে ভাগ করতে হবে শ্রেণী ব্যবধান দিয়ে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান দিয়ে। তো শ্রেণী ব্যবধান কতটুকু? শ্রেণী ব্যবধান হবে 5 অথবা 10। অনেক সময় প্রশ্নে বলে দেয় 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তের সারণী তৈরি করো, তাহলে পরিসর কত বের হলো? 31। আর আমরা শ্রেণী ব্যবধান ধরবো 5, তাহলে 5 দিয়ে যখন 31 কে আমরা ভাগ করব তাহলে আসবে কত, 6.2, 6 কত, 2। তো 6.2 মানে কি, দশমিক চলে আসলো, আমরা পরের করে চলে যাব। 6 এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 7, তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হবে কি, 7। তাহলে আশা করি শ্রেণী সংখ্যা সম্পর্কে আমি ধারণা দিতে পারলাম। এরপরে কি করতে হবে? এরপরে আমাদের কাজ হলো যে আমাদেরকে টেলি চিহ্ন দিতে হবে। টেলি চিহ্ন সম্পর্কে একটু ধারণা দেই। টেলি চিহ্ন আহামরি কিছু নেই। যখন উপাত্তের সংখ্যা এভাবে গণবো আমরা 1 2 3,
যে যতটি হবে, যদি 5টা হয় তাহলে আমরা 1 2 3 4 এভাবে 5 দিব না, এভাবে 5 না দিয়ে আমরা এভাবে কাটবো, এইটা হচ্ছে 5। তারপর যদি 6টা হয় আরেকটা লাগিয়ে দিব 6, 7টা হলে 7, 8টা হলে 8, 9, এই 10 করতে গেলে এভাবে টান দিতে হবে। অর্থাৎ যখনই 5 আমরা লিখবো তখনই কেটে 5 লিখবো। এটাই হচ্ছে টেলি চিহ্ন। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে আমরা চলে যাই ঘন সংখ্যা। ঘন সংখ্যা হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো, যেমন এখানে 25 সংখ্যাটি কতবার আছে, মানে আমরা তো শ্রেণী 5 ব্যবধান নিয়েছি, তো 25 থেকে ধরো আমরা ধরলাম যে 20 থেকে 24 5 শ্রেণী ব্যবধান, তো 20 থেকে 24 যে সংখ্যাগুলো কয়বার আছে এটাই হচ্ছে ঘন সংখ্যা, এটাই হচ্ছে ঘন সংখ্যা। তো যাই হোক, মোটামুটি এই বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। এখন আসো আমরা অঙ্কে চলে যাই। তো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন বললো যে 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তের সারণী প্রস্তুত করো। তো আমরা সারণী প্রস্তুত করতে যাচ্ছি। তো প্রথম কাজই হচ্ছে উপাত্তের পরিসর বের করা। প্রথম কাজই হচ্ছে উপাত্তের পরিসর। সূত্র কি? ওই যে আগে বলছিলাম, সর্বোচ্চ সংখ্যা থেকে আমাদের কি করতে হবে, সর্বোচ্চ সংখ্যা থেকে আমাদেরকে সর্বনিম্ন সংখ্যাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি উপাত্তের পরিসর। আমি আশা রাখি সবাই খাতা এবং কলম নিয়ে বসবে এবং এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো উপাত্তের পরিসর কি? সর্বোচ্চ সংখ্যা। তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানে কত? একটু আগেই সবাইকে আমি বুঝিয়ে দিয়েছি, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50। সর্বোচ্চ সংখ্যা থেকে বিয়োগ করব সর্বনিম্ন সংখ্যা, আর তার সাথে আমরা যোগ করবো 1। তাহলে দেখি তো, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20, তার সাথে যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ করে আমরা পাইলাম 30, তার সাথে 1 যোগ করলাম, আমাদের ফলাফল আসলো 32। উপাত্তের পরিসর বের হয়ে গেল। এখন বের করব শ্রেণী সংখ্যা। এখন বের করব শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার নিয়ম কি? পরিসরকে ভাগ করতে হবে শ্রেণী ব্যক্তি দিয়ে। পরিসর বাই শ্রেণী ব্যবধান, পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধানটা কত ছিল? 5 শ্রেণী বলছে, 5 শ্রেণী ব্যবধান নিয়ে, তাহলে 5 আর পরিসর হচ্ছে 32। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আসে 6.2, তার মানে পূর্ণ সংখ্যা যেতে হবে 7 বার। এখানে যদি 5.2 হতো আমি 6 বার নিতাম। এখানে যদি, অর্থাৎ যে সংখ্যার পরে দশমিক চলে আসবে তার পরের করে আমাদেরকে যেতে হবে, পূর্ণ সংখ্যায় যাওয়া লাগবে। তাহলে আশা করি তোমরা শ্রেণী সংখ্যা বুঝতে পেরেছো। তার মানে আমাদের গড় হবে, শ্রেণী হবে 7টি। তাহলে আমি এটা মুছে ফেলতেছি, আমাদের শ্রেণীর সংখ্যা হবে 7টি। এখন আমরা সারণী তৈরি করবো। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ঘর বানাতে হবে কয়টি? 7টি। এই 7টি ঘর আমাদেরকে তৈরি করতে হবে। তো সারণী তৈরি করতে গেলে 7টি ঘর লাগবে। তাহলে প্রথম কি লিখতে হয়? প্রথম আমাদেরকে লিখতে হবে শ্রেণী। প্রথম আমাদেরকে কি লিখতে হবে? শ্রেণী। শ্রেণী মানে হচ্ছে ক্লাসিফিকেশন, আমরা সি দিয়ে এটাকে নির্ণয় করি। তারপর আমাদের দিতে হবে টেলি চিহ্ন। টেলি চিহ্ন, এই টেলি চিহ্ন আমাদেরকে লিখতে হবে। টেলি চিহ্ন লেখার পর আমাদেরকে লিখতে হবে ঘন সংখ্যা। ঘন সংখ্যা, ঘন সংখ্যাকে সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি বলি, যাকে এফ দ্বারা নির্ণয় করতে হয়। তাহলে শ্রেণী, এই শ্রেণী কয় ঘর হবে? এই যে আমরা 7টি ঘর বের করেছিলাম, 7টি হবে। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7। এই তো আমাদের 7টা ঘর হয়ে গেল। তো এই 7টি ঘর আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে আমি এখন প্রথমে কি লিখবো? এই যে শ্রেণী, শ্রেণীর ঘরে আমি কি লিখবো? আমাদের সর্বনিম্ন সংখ্যা কি ছিল? 20। আর এবং শ্রেণী ব্যবধান ধরেছিলাম কত? 5। তাহলে 20 থেকে 5 গণের যে ঘরে হবে সেটুকু আমাদের লিখতে হবে। তাহলে 20 একটা, 20 একটা, 21 একটা, 22 একটা, 23 একটা, 24 একটা। তার মানে 24 পর্যন্ত গেলে আমাদের 1 2 3 4 5 শ্রেণী ব্যবধান হচ্ছে। তাহলে আমরা লিখবো 20 থেকে 24। তারপরে কি হবে? 25 থেকে 29। এরপরে আমাদের লিখতে হবে 30 থেকে 34। তারপর 35 থেকে 39। তারপর কি? 40 থেকে 44। তারপর হবে 45 থেকে 49। তারপর হবে 50 থেকে 54। এই যে আমাদের সর্বোচ্চ সংখ্যা 50 পর্যন্ত। প্রশ্ন হলো কতটুকু পর্যন্ত আমাদেরকে লিখতে হবে? কতটুকু পর্যন্ত আমাদেরকে লিখতে হবে? সুতরাং আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা যতটুকু সেই পর্যন্ত উঠতে হবে। অর্থাৎ 7টি গড় ফিল আপ হয়ে গেলেই আমরা ভাববো যে এটা আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। এখন টেলি চিহ্ন। টেলি চিহ্ন হচ্ছে এই যে 20 থেকে 24 কতবার আছে এটা আমাদেরকে গণে বের করতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলো এখানে 20 থেকে 24 কয়বার আছে? তাহলে আমরা গণিত 20 থেকে 24, এই যে আমরা একটা পাইলাম, একটা পাইলাম, তারপর কয়টা? এই যে একটা, তারপর দুইটা, দুইটা। তাহলে 20 থেকে 24 সংখ্যা কয়টি? 2টি। এখানে আমাদের 2টা টান দিতে হবে। এখন বলতে 25 থেকে 29 কয়বার আছে? তাহলে আমরা গণিত এই যে 25 থেকে 29, একটা,
একটা, এই যে একটা দুইটা, দুইটা, হ্যাঁ দুইটা, তাহলে এখানে লিখতে হবে আমাদের দুইটা। তারপর আমরা দেখি তো যে 30 থেকে 34 কতবার আছে। 30 থেকে 34, এই যে একটা, দুইটা, দুইটা, এই যে একটা, তিনটা, চারটা। তাহলে আমাদের 30 থেকে 34 হচ্ছে চারটা, 1 2 3 4। এরপরে আমরা চলে যাব যে 35 থেকে 39 কয়বার আছে। 35 থেকে 39, এই যে একটা, দুইটা, তারপর দুইটা, 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 হ্যাঁ দুইটাই, তাহলে আমরা এখানে লিখবো কি দুইটা। এরপরে 40 থেকে 44 কয়টা আছে। 40 থেকে 44, এই যে একটা, দুইটা, তিনটা, চার, তিনটা, হ্যাঁ 44 পর্যন্ত, তিনটা, চারটা, 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 তাহলে 1 2 3 4। ওকে, এরপর দেখতে হবে 45 থেকে 49 কয়টা রয়েছে। 45 থেকে 49, তাহলে একটা, 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 দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, তাহলে কয়টা হবে পাঁচটা, 1 2 3 4 5, এখানে লিখবো না, এভাবে কেটে আমরা পাঁচ রাখবো, পাঁচটা হয়ে গেল। 50 থেকে 54 কয়টা। 50 থেকে 54, 50 থেকে 54, 50 থেকে 54, এই যে 50 একটা, তাহলে আমরা লিখবো কয়টা একটা। তাহলে এই যে টেলি চিহ্ন কয়টা হলো, 2 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, তারপর হচ্ছে 1। তাহলে এই যে আমরা এই সবগুলোকে যোগ করবো, এটাকে আমরা n বলবো। এই n দ্বারা বোঝায় গণসংখ্যার সমষ্টি। তাহলে n হচ্ছে গণসংখ্যার সমষ্টি। তাহলে আমরা যোগ করে দেখি তো, 2 4 8 10 14 15 16 17 18 19 20, এই যে আমাদের 20টা হয়ে গেল। দেখি তো 20টা হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে আমাদের গণসংখ্যা 20 হয়ে যাবে। এটাই হচ্ছে উপাত্তের সারণী। তো এভাবেই আমাদেরকে সারণী প্রস্তুত করতে হবে। এখন বলা হবে যে এই যে সারণী আমরা প্রস্তুত করলাম, এই সারণী থেকে যদি বলা হয় যে গড় নির্ণয় করো, তাহলে আমরা গড় কিভাবে বের করব। তো গড়ের সূত্রটা কি। গড়ের সূত্রটা হচ্ছে, আমরা সাধারণত গড় সূত্রটা এভাবে লিখি যে গড় হচ্ছে সামেশন x/n, এই সূত্র। অর্থাৎ এই সবগুলোকে যোগ করে আমাকে এই যে গণসংখ্যা 20 বেরিয়েছে, 20 দ্বারা ভাগ করলেই কিন্তু আমার ফলাফল বের হয়ে যায়। তো এটা যেটা বের হচ্ছে, এটা হচ্ছে সারণী প্রস্তুত। এটা কি সারণী প্রস্তুত। এখন যদি তোমাকে বলে সারণী থেকে গড় বের করো, তাহলে একটা নিয়ম হবে, তাহলে সূত্রটা হবে সামেশন fx/n, fx/n। এই এফটা কি, এফটা হচ্ছে এই যেটা ফ্রিকোয়েন্সি মানে ঘনসংখ্যা, আর এক্সটা কি হবে, এক্সটা হচ্ছে মধ্যবিন্দু। এই এক্সটা দ্বারা আমরা সাধারণত কি বুঝি, মধ্যবিন্দু বুঝি, মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে, এই যে শ্রেণীসীমা রয়েছে, উচ্চ সীমা এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলে উচ্চ সীমা। উচ্চ সীমা এবং নিম্ন সীমাকে যোগ করতে হবে, যোগ করে যখন 2 দ্বারা ভাগ দিয়ে দিব, যে ফলাফল আসবে এটাই হচ্ছে মধ্যবিন্দু মান। ঠিক তেমনি সবগুলোর মধ্যবিন্দু ভাবে বের করতে হবে। যেমন 20 থেকে 24 যোগ করলাম, 20 আর 24 যোগ করলে কত হয় 44, 44 এর অর্ধেক হচ্ছে কত 22, তার মানে আমাদের মধ্যবিন্দু হচ্ছে 22। তাহলে মধ্যবিন্দুর গড় নির্ণয় করতে হবে। তো যাই হোক, এভাবে আমাদেরকে সারণী প্রস্তুত করতে হবে। তাহলে আমরা সারণী প্রস্তুত করা শিখে গেলাম। তাহলে আমি টেলি চিহ্ন আপাতত মুছে দিচ্ছি। আমরা যখন এখন গড় নির্ণয় করব, তো গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমাদেরকে এই টেলি চিহ্ন লাগবে না, তখন আর টেলি চিহ্নের প্রয়োজন হবে না। এখন আমাদেরকে কি করতে হবে, গড় বের করার কথা বলেছে। যাই হোক, গণসংখ্যাটা এখানে লিখতে হয়। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি গণসংখ্যাগুলো এখানে নিয়ে নিচ্ছি। যেমন এখানে গণসংখ্যা, এখানে ঘনসংখ্যা লিখবো, ঘনসংখ্যা মানে f। তো fটা কি 2 2 4 2 4 5 1 ঘনসংখ্যা। এখন আমি তোমাদেরকে মধ্যবিন্দু বের করে দেখাবো। এই মধ্যবিন্দু বের করে তারপর সামেশন fx বের করব। তাহলে আর দুইটা গড় হবে আমাদের এখানে। একটা হচ্ছে x মানে মধ্যবিন্দু, আর হচ্ছে এইটাকে f আর x গুণ করব মানে fx। তারপর আমরা যখন সামেশন করব মানে যোগ করব, তখন এই সামেশন fx-টা বের হয়ে আসবে। তো আমি গড় বের করতেছি, 20 থেকে 24 যোগ করলে হবে 44, 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে মান আসবে কত 22। এরপরে দেখো তো 25 থেকে 29, সেটাকে যদি আমি যোগ করি তাহলে 54 হয়। হ্যাঁ 54 হয়। তো 54 যদি হয় তাহলে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে আমাদের কি আসবে
এই 27, তাহলে আমরা এখানে লিখবো কত 27। তার মানে দেখলাম আমরা কি পাস করে বাড়তেছে, আর গণনা করা লাগবে না, একটা বের করলেই বাকিগুলো তোমরা পারবা। কিভাবে? ওই যে 5 শ্রেণী ব্যবধান আমরা নিয়েছিলাম, 5 করে বাড়বে। যেমন 22 পর 5 বাড়ছে 27 হয়েছে, 27 পর আরো 5 বাড়বে 32 হবে, 32 পর 5 বাড়বে 37 হবে, 37 পর 5 বাড়বে 42 হবে, 42 পর 5 বাড়বে 47 হবে, 47 পরে আবার 5 বাড়বে 52 হবে। এভাবে তোমরা দেখবা এই যে 40 এবং 44 আমরা যদি যোগ করি তাহলে হবে 84, 84 অর্ধেক কি 42, অটোমেটিক আমাদেরকে 42 বের হয়ে গেল। তো এভাবেই হচ্ছে আমাদের ক্রমান্বয়ে বের করতে হয়। যাই হোক, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন এই যে এফ এক্স মানে গুণ অবস্থা, তো এই এফ আর এই এক্স গুণ করলেই আমরা এফ এক্স পেয়ে যাবো। তাহলে 22 দুগুণা কি হবে 44, তাহলে আমরা এখানে লিখবো কত 44। 27 দুগুণা কি হয় 56, 7 দুগুণা 14, 4 আর 2 দুগুণা 4 5 54, ঠিক আছে। 27 দুগুণা 54। তারপর 4 32 কত হয় 4 দুগুণা 8, 3 4 12 128। তারপর 37 দুগুণা কত হবে 7 দুগুণা 14, 4 আর 3 দুগুণা 6 আর 1 74। তারপর আমাদের কি হবে 4 দুগুণা 8, 4 4 16। তারপর 5 7 35 এর 5 আর 3 4 5 20 আর 3 23। এরপরে হবে কত 52 কে 52। তো এই আমরা পেয়ে গেলাম fx। এখন সামেশন হচ্ছে কি যোগফল, সামেশন কি যোগফল। এখন n হচ্ছে 20 আর সামেশন fx, অর্থাৎ এই f এবং x সম্পূর্ণ যোগ করলে সামেশন মানে সমষ্টি নির্দেশক চিহ্ন। সামেশন হচ্ছে সমষ্টি নির্দেশক চিহ্ন। তো দেখি তো আমরা এই সবগুলাকে যোগ করে কত ফলাফল আসে। যেমন 4 আর 4 8, 8 8 16, 16 আর 4 20, 20 আর 8 28, 28 আর 5 33 আর 2 35, 35 এর 5 আতো আছে 3, 4 আর 3 7, 7 5 12, 13 14, 14 আর 7 21, 21 আর 27, 27 এর 3 30, 30 আর 5 35, 35 এর 5 হাতে আছে 3। তো 3 আর 1 4 5 6 7, তার মানে কত আসলো 755। তাহলে আমাদের সামেশন এফএক্স এর মান আসলো 755। এখন আমরা গড় বের করব। তাহলে গড়ের সূত্র কি, গড়কে আমরা x বার বলি সামেশন এফএক্স বাই n। তাহলে দেখো তো এফএক্স এর মান আমরা কত বের করলাম 755 আর n এর মান হচ্ছে 20। এখন এই 20 দ্বারা 755 কে ভাগ করে যে ফলাফল আসবে সেটাই হবে আমার গড়। তাহলে দেখি তো আমরা এই 755টাকে 20 দিয়ে আমরা ভাগ করে দেখি তো কত আসে। কত আসে আমরা দেখে নেই 20 দিয়ে। তাহলে 4 20 80, 3 20 60, তাহলে 5, তাহলে 5 আমরা নামাইলাম, এই 55 5টা আবার নামাইলাম, তাহলে 3 20 60 বেশি হয়ে যায়, 20 দুগুণা 40। তাহলে 5 শূন্য 5 এর 5, 5 থেকে 4 গেলে 15, 15 তো 20 যাবে না, এখানে আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিব। তাহলে 5 20 100, 6 20 120, 7 20 140, 8 20 8 20, তাহলে 8 20 8 0 0, 8 দুগুণা 16 বেশি হয়ে যায়, তাহলে 7 20 দেব 14 140, অবশিষ্ট 10। তাহলে আবার আমরা একটা শূন্য ব্যবহার করব, 5 20 100, তাহলে কি দাঁড়ালো 32.75। তাহলে এটাকে কাটলে কি আসে 32.75। এটাই হচ্ছে আমাদের গড়। তো আশা করি এই ক্লাসে তোমরা সারণী কিভাবে বানাতে হয় এবং এই সারণী থেকে গড় কিভাবে বের করতে হয় সেটা শিখালাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো মধ্যক কিভাবে বের করতে হয়, তারপর বিভিন্ন লেখচিত্র রয়েছে সেই লেখচিত্রগুলো কিভাবে অঙ্কন করতে হয়। তো আশা রাখি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং শেয়ার করবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবে, তারাও উপকৃত হবে। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।